বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে বিদায় করে টানা 2 শিরোপা থেকে এক ধাপ দূরে মেসিরা। রাজধানীতে ভক্তদের উল্লাস। জুলাই শহীদ দিবস আজ। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রক্তগঙ্গার সূচনার দিন। ছেলে হত্যার বিচারের রায় কার্যকর চান আবু সাইদের বাবা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, প্রধানমন্ত্রীর বাণী। সংসদের সমাপনী অধিবেশনে বললেন, সই করা জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে দায়বদ্ধ সরকার। এবং আত্মসমর্পণের সুযোগে নেই, দেশে ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি নাহিদ ইসলামের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। ইতিহাস গড়ার দ্বার প্রান্তে আর্জেন্টিনা, অমরত্বের পথে আরেক ধাপ লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, আরও একবার খালি হাতে ফিরতে হচ্ছে ইংল্যান্ডকে। দ্বিতীয় সেমিফাইনালে থ্রি লায়ন্সদের 2-1 গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে আলবিসেলেস্তেদের সামনে একমাত্র বাধা স্পেন। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। আর্জেন্টিনা যেন কোণঠাসা বাঘ, পিছিয়ে পড়লেই যাদের ঘুম ভাঙে, গোলের ক্ষুধায় প্রতিপক্ষ হয় ছিন্ন ভিন্ন। এই বিশ্বকাপে বারবার আর্জেন্টিনা লিখেছে প্রত্যাবর্তনের গল্প। এবার আকাশি সাদা বাঘের থাবায় ঘায়েল হলো ইংলিশ সিংহ। বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ফুটবলের প্রদর্শনীর চাইতে বেশি চলে মল্লযুদ্ধ। প্রথমার্ধে দুই দলের খেলায় নেই পরিকল্পনার ছাপ, ফাউল আর সংঘাতেই সময় পার। দ্বিতীয়ার্ধে ঘুরল ম্যাচের মোড়। বলের দখল আর আক্রমণের নিয়ন্ত্রণ আলবিসেলেস্তেদের। সুযোগের অপেক্ষায় থ্রি লায়ন্স। ম্যাচের মাত্র 56 মিনিট। কাউন্টার অ্যাটাকে ইংল্যান্ড। ডান প্রান্তে রজার্সের ক্রস, আনমার্কড অ্যান্থনি মর্গান ডান পায়ের আলতো ছোঁয়া, আর তাতেই লিড ইংল্যান্ডের। একটি মাত্র গোল, যক্ষের ধনের মতো সেটাই আগলে রাখার চেষ্টা ইংল্যান্ডের, আর তাতেই করল ভুল। হিসেবে নেয়নি এই আর্জেন্টিনা, পিছিয়ে পড়লেই হয়ে ওঠে ভয়ঙ্কর। এতক্ষণ বল দখলের লড়াইয়ে ছিল কিছুটা সমতা। এরপর শুরু হলো ইংলিশ দুর্গ লক্ষ্য করে মুহুর্মুহু গোলাবর্ষণ। এক একটা ক্রস, এক একটা গোলের সুযোগ। কখনো ইংলিশ গোলরক্ষকের দারুণ সেভ, আবার কখনো বাঁচায় গোলবার। ততক্ষণে নির্ধারিত সময়ের 85 মিনিট পার। এলো আর্জেন্টিনার ম্যাজিক মোমেন্ট। ক্রসে ভাঙা যাচ্ছে না থ্রি লায়ন্সদের দেয়াল। পেনাল্টি বক্সের বাইরে থেকেই গোলের মরিয়া চেষ্টা। এনজো ফার্নান্দেজের শটে জোরও ছিল নিখুঁত নিশানা। ভাঙল প্রতিরোধের দেয়াল, সমতা ফিরল ম্যাচে। আর্জেন্টিনা আগে গোল করলে খেলায় খেই হারায়, পিছিয়ে পড়লেই বাড়ে তাদের উদ্যম, লক্ষ্য হয় অটুট। বিগ বয়েজ প্লেড এট নাইট। ম্যাচের শেষ 15 মিনিটে নামলেন লাউতারো মার্তিনেজ, নেমেই তার বাজিমাত। 95 মিনিটে মেসির ক্রস, মার্তিনেজের অব্যর্থ হেড। আরও একবার গ্যালারিতে আকাশি সাদা ঢেউ। শেষ মুহূর্তের শেল হয় বিধ্বংসী। প্রতিপক্ষের খেলায় ফেরার সুযোগও থাকে না। ইংল্যান্ড হতোদ্যম, নিঃস্ব রিক্ত। ম্যাচে ফেরার সময় নেই, সেই শক্তিও নেই। 60 বছরের অপূর্ণতা এবারও তাদের কাছে মায়া হরিণ। ইংল্যান্ড আর ব্রাজিলের পর টানা 2 বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। অমরত্বের অমৃতপানের অপেক্ষায় লিওনেল মেসি। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। প্রিয় দল আর্জেন্টিনা, প্রিয় তারকা মেসির জয়। রাজধানী ঢাকায় আকাশি সাদা সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। 90 মিনিটের খেলায় মেসিদের অসাধারণ নৈপুণ্যে ইংল্যান্ড কুপোকাত। সমর্থকদের আশা, টানা দ্বিতীয়বারের মতো কাপ ঘরে তুলবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকের উৎসব উল্লাসের খবর জানাচ্ছেন সৈকত সাদিক। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। রাত 1টায় ম্যাচ, অথচ বুধবার সন্ধ্যার পর থেকেই সরগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রং একটাই, আকাশি সাদা। হাতে পতাকা, মুখে রং, গায়ে তাদের আর্জেন্টিনার জার্সি। ভুবুজেলার বাঁশির শব্দে নিস্তব্ধতা ভেঙে খান খান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন তাদের উৎসবে সামিল। হাজারো সাধারণ মানুষ। বড় পর্দায় খেলার আমেজটাই যে আলাদা। ইংল্যান্ডের গোল, পিছিয়ে প্রিয় দল। চোখে মুখে আশঙ্কার কালো ছায়া। 84 মিনিটে ম্যাজিক, সমতায় মেসিরা। মহসিন হলের মাঠ জুড়ে স্বস্তি।
ডেডলক ভেঙেছে, আর্জেন্টিনা আরমোড়া দিয়ে জেগেছে। লিড নিতে সময় লাগলো মিনিট 7। আর্জেন্টিনা ভক্তরা নিশ্চিত ফাইনালে যাচ্ছেন মেসিরা। বারবার আর্জেন্টিনা লেখে প্রত্যাবর্তনের গল্প। আর্জেন্টিনার এমন পারফরমেন্স সমর্থকদের জন্য আসলেই রূপকথা। আমরা খুবই খুশি, খুবই মামা ব্রাজিল কাঁদতেছে, মামা 7-8 কান্না করে সিরিয়াসলি কান্না করতেছে আমরা চ্যাম্পিয়ন জয় হব আমরা। তো ভালো তো লাগবে, মেসি না পাইলে কি হইছে, এই ফাইনালে মেসি পাবে, ফাইনাল কাপটা মেসি নিয়ে যাবে। এই এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যে আমরা আজকে জিতেই যাব। তো ফাইনালি উই আর উইন, সো উই আর সো হ্যাপি। শেষ বাঁশি বাজলো, উল্লাস আর উৎসবে রঙিন তখন বিশ্ববিদ্যালয় চত্বর, যেন একখণ্ড বুয়েন্স আয়ার্স। ফাইনালে উঠেছে প্রিয় দল, প্রিয় তারকার হাতে আরও একবার দেখা চাই শিরোপা। মেসি কোনো অভিনেতা না, এই মেসি অভিনেতা। ল্যাটিন আমেরিকার ফুটবলের সৌন্দর্য, যেভাবে মাত্র 7 মিনিটের ব্যবধানে দুইটা গোল দিয়ে কামব্যাক করে যেভাবে জিতে এসেছে, সত্যিকার অর্থে আর্জেন্টিনা ফাইনালে আসার কারণে মানুষ একটা বিশ্বকাপ দেখবে। ইংল্যান্ড আসলে ইউরো কাপ দেখতো। সব বাধা পেরিয়ে শেষ ধাপে আর্জেন্টিনা টানা 2 বার শিরোপার একেবারে খুব কাছে। আর্জেন্টিনার সেই স্বপ্ন নিয়ে ঘরমুখো হাজারো দর্শক। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জুলাই শহীদ দিবস আজ। 2024 সালের এই দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সে ঘটনার পেরিয়েছে 2 বছর। এর মাঝে আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন হয়েছে, দেশ পেয়েছে নতুন নেতৃত্ব, কিন্তু স্বজনদের চোখের জল আজও শুকায়নি। যশ, খ্যাতি, অর্থ চান না তারা, দাবি শুধু ন্যায় বিচারের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনেওয়াজ জনি। 2024 সালের 16 জুলাই দেশ জুড়ে আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার মাঝেই রংপুরে ঘটে যায় ইতিহাসে স্থান করে নেয়া এক ঘটনা। পুলিশের গুলি রুখতে বুক পেতে দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। সাহসী এই তরুণের রক্ত ঝরার প্রতিবাদে গর্জে ওঠে শিক্ষার্থীরা। দেশ জুড়ে বেগবান হয় স্বৈরাচারী সরকারের পতনের দাবি। আবু সাইদের আত্মত্যাগ রচনা করে নতুন এক বাংলাদেশের পথ। রংপুরের পার্কের মোড়ে আবু সাইদের বুলেটের সামনে বুক পেতে দেওয়ার যুগান্তকারী ঘটনা আলোড়ন তোলে বিশ্বজুড়ে। সেদিন অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আবু সাইদ জীবন দিলেও তাকে হারানোর বেদনা আজও তাড়া করে পরিবারকে। তার মৃত্যুর পর পেরিয়েছে 2 বছর। ওই ছেলে না থাকাতে খুব দুর্বল, আর ছেলের জন্য অন্তরতে দুঃখ দূর হয় না, শোক সময় বেদনা করে। যে যা বিচার করছে ওটা আমার মনোনীতভাবে হয়ই নাই। তা যাই হোক, যেটাই করছে সেটা যেন অতি দূরত্বে কার্যকর করা হয়, এটা আমার সরকারের কাছে দাবি। বিচারটা আমি দেখিয়ে যেন মরে যেতে পারি। স্বজনরা জানিয়েছেন যশ, খ্যাতি, অর্থ, বিত্ত কিছুই চান না তারা, দাবি শুধু একটাই, আবু সাইদ হত্যার বিচার। যেরকম গোটা বিশ্ব দেখছে আমার ভাইকে যে গুলি করতেছে, ওই রকম যেন ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ হাসিনা যে আদেশ করছে যে ছাত্রক মারো, অকজানি ওই রকম করে ভারত থেকে আনে ফাঁসি দেওয়া হয়, ওই রকম করে মারা হয়। কোনো বিনিময়ের সাথে আবু সাইদ না, আবু সাইদ একটা দেশের গর্ব ছিল, যার কারণে সকলেই এখানে মুক্তি পাইছে। একটা স্বৈরাচার সরকার থেকে আমরা সকলে মুক্তি পাইছি। দক্ষিণ অঞ্চলের মানুষ জানে যে রংপুরে অনেক আবু সাইদকে ঘিরে উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো উন্নয়নই হয়নি। আবু সাইদের বীরত্বপূর্ণ মৃত্যুকে সমাজ, রাজনৈতিক ও তাত্ত্বিক কাঠামোতে বিশ্লেষণ করা জরুরি বলে মত বিশ্লেষকদের। শহীদ আবু সাইদ শুধু একটি নাম নন, তিনি তারুণ্যের সাহস, প্রতিবাদ আর আত্মত্যাগের প্রতীক। তার রক্তে জেগে উঠেছিল স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ, যার ঢেউ ছড়িয়ে পড়েছিল সারা দেশে। সেই আন্দোলনের পথ ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই তার স্মৃতি, মর্যাদা ও আদর্শ সংরক্ষণ শুধু ইতিহাসের দায় নয়, ভবিষ্যৎ প্রজন্মেরও। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পীরগঞ্জ, রংপুর। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না।
জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেছেন। আশ্বস্ত করেছেন সরকার শহীদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ফেসবুক পেজে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, 2024 সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন শহীদ হয়েছিলেন। আবু সাইদের বুকে পুলিশের গুলি করার দৃশ্য গণতন্ত্রকামী জনগণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। কোটা সংস্কারের দাবি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে মোড় নেয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বীর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ 1.5 দশক ধরে জনগণের ওপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমন পীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। সেই আত্মত্যাগ ও সংগ্রামের শক্তিতেই বাংলাদেশের মানুষ তাদের মর্যাদা, অধিকার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছে। আবারও দেশের খবর। দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বলেন, সই করা জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে সরকার দায়বদ্ধ। বলেন, বাংলাদেশে চরমপন্থা বা উগ্রবাদের ঠাঁই হবে না। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। প্রধানমন্ত্রীকে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে বুধবার শেষ কার্যদিবসে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে সরকার বেসরকারি সব কর্তৃপক্ষের সহযোগিতা দরকার। বলেন, অনেক বিষয়ে মত দ্বিমত থাকবে, কিন্তু আলোচনা হবে দেশের কল্যাণের জন্য। জনগণের কাঙ্ক্ষিত এই সংসদ প্রত্যেক সংসদ সদস্যের প্রচেষ্টায় জনগণের সংসদ হয়ে উঠেছে। আমাদের মধ্যে হয়তো দ্বিমত আছে, কিন্তু সংসদের উভয় পক্ষ প্রাণবন্ত আলোচনা করেছে, যে যার চিন্তা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধুর্য। এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সবগুলো রাজনৈতিক দল, আজ আমার দল, একই সাথে বিরোধী রাজনৈতিক দল, আমরা এই জুলাই সনদ স্বাক্ষর করেছিলাম। মাননীয় স্পিকার, আগেও বলেছি, আজও বলছি, পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, তারেক রহমান বলেন, ন্যায় পরায়ণতা ও ন্যায় বিচার হবে রাষ্ট্রের শেষ কথা। বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না, এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। মাননীয় স্পিকার, এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। অর্থনীতির নানা খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য সরকারের। সমগ্র বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, এবং এই সংসদ, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম। মাননীয় স্পিকার, এমন পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার, অর্থনৈতিকভাবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছি। মাননীয় স্পিকার, আমাদের সরকারের যে মূল যে কটি পরিকল্পনা, তার অন্যতমই হচ্ছে যে বিনিয়োগ নির্ভর থেকে অর্থনীতিকে, ঋণ নির্ভর থেকে অর্থনীতিকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে পরিণত করব, কর্মসংস্থান সৃষ্টি করব, সম্পদ তৈরিতে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে আমাদের প্রধান
চালিকা শক্তি মাননীয় স্পিকার। এবং সেই কারণেই বর্তমান সরকার সকল পরিকল্পনা এমনভাবে তৈরি করেছে যাতে ইনশাআল্লাহ 2034 সালের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি চলে যেতে পারি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের উন্নয়নের গল্প ও বাস্তবতার মিল নেই, সব জায়গা থেকে লুটপাট করেছে ফ্যাসিস্ট সরকার। তিনি বলেন, বর্তমান সরকার কাজ করছে জনগণকে সুফল পৌঁছে দেওয়ার জন্য। সেই ফ্যাসিবাদের উন্নয়নের সেই গল্প এবং বাস্তবতার মধ্যে কোনোই মিল পায়নি মাননীয় স্পিকার। সবশেষে অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন স্পিকার। সমাপ্ত ঘোষণা করছি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, দেশে এলেই শেখ হাসিনাকে গ্রেফতার করে আদালতের রায় কার্যকর করা হবে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, যারা গণহত্যা চালিয়েছে তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের ন্যূনতম অনুশোচনাও নাই। আওয়ামী লীগের ইতিহাস জনগণকে হত্যা, দমন, পীড়ন ও বর্বরতার ইতিহাস। বলেন, দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে। আইনের মাধ্যমেই ফ্যাসিবাদ শক্তিকে চিরতরে পরাজিত করতে হবে। আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় ও অটুট রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা এবং তাদের দলীয় নেতাকর্মীরা এই গণহত্যার জন্য তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, জুলাই যোদ্ধাদেরকে তারা অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। তারা বলছে যে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদেরকে নাকি রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, তারা আবারও বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে এর চাইতে ঘৃণিত, লজ্জিত আর কোনো বাক্য হতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার মামলার রায়ের আপিলের সময় শেষ। সরকারকেই সময় নির্ধারণ করে তাকে দেশে এনে ফাঁসির রায় বহাল রাখতে হবে। বুধবার জাতীয় ছাত্রশক্তির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলি শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, একটি দল জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বললেও তার কোনো নমুনা দেখা যাচ্ছে না। নাহিদ ইসলাম বলেন, জুলাই নিয়েই রাজনীতি করতে হবে। জুলাইয়ের রাজনীতি গণতন্ত্রের রাজনীতি, আর জুলাইয়ের বিপরীত রাজনীতি ফ্যাসিস্টের রাজনীতি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষক নিয়োগের নানা অব্যবস্থাপনা নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। আলোচনা সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাইয়ের পক্ষের শক্তির সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডিসেম্বরে আসবে কি কবে আসবে এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। এবং গতকালকে সরকারের জায়গা থেকেও স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের আসলে কোনো সুযোগ নাই। তিনি আসবেন এবং তাকে আসামাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় একটা ওনার স্বভাবসুলভভাবেই উনি এখানে একটা নোক্তা রেখেছেন, একটা ফাঁদ রেখেছেন যে আপিল করা যাবে কিনা। আপিল করা যাবে কিনা সেটা আইন ব্যবস্থা নেবে, আপিল করা যাবে না। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই। এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কেই বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ বিগত সরকারের সময়কার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এ পর্যন্ত ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে, জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। এর মধ্যে দেশে ৫৭,০০০ কোটি টাকা এবং বিদেশে ১৯,০০০ কোটি টাকা সমমূল্যের সম্পদ রয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান BFIU প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি জানান, ২০২৪-২৫ অর্থ বছরের ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৫% অভিযোগ পাওয়া গেছে ব্যাংক থেকে, যা আগের বছরের চেয়ে ৭৪% বেশি। এসব অপরাধে যেই জড়িত হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে বছর শেষে সুখবর পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন BFIU প্রধান।
জুলাই গণঅভ্যুত্থানে 1400 শহীদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো বহু শহীদের গণকবর দেয়া হয় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। জুলাই মাসে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তদন্তের অংশ হিসেবে বুধবার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, গণহত্যায় জড়িত সবাইকে চিহ্নিত করা হবে এবং যত শক্তিশালী হোক নিশ্চিত করা হবে বিচার। জুলাই অভ্যুত্থানে প্রকৃত শহীদদের সংখ্যা জাতিসংঘের রিপোর্টের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2024-এর গণঅভ্যুত্থানে 1400 জন নিহত এবং প্রায় 25,000 জন আহত হয়েছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নাগরিকরা সচেতন না হলে সুশৃঙ্খল নগর গড়া সম্ভব নয়। সুন্দর ও পরিচ্ছন্ন ঢাকা করতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এই আহ্বান জানান মন্ত্রী। নগরবাসীর মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট, পোস্টার সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচারণার পাশাপাশি প্রাথমিক শিক্ষা থেকেই পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্ব দেন তিনি। বলেন, বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষা সহ গুরুত্বপূর্ণ নদীগুলোর সংস্কারের পরিকল্পনা করছে সরকার। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে নগরবাসীর সুফল পাবে বলেও আশা করেন তিনি। আমার ময়লাটা আমি একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো, এটা এখনো আমরা অভ্যস্ত হতে পারিনি। আপনি বাইরের যে কোনো দেশে যাবেন, সভ্য দেশগুলোতে, ইভেন আপনি সিঙ্গাপুরে যান, আমরা নিজেরাই কিন্তু হয়তো যে চকলেট থেকে চকলেটের যে প্যাকেটটা ওটা রাস্তায় ফেলে দেবো না। আমি দেখবো যে কোথাও বিন আছে, সেখানে গিয়ে বিনটা ফেলার চেষ্টা করবো। এটা হচ্ছে সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা। ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আলোচনার টেবিলে না ফিরলে ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ঘিরে ইরানের বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জর্ডান, বাহরাইন আর কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলায় কঠিন জবাব দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলার লক্ষ্যবস্তুর তালিকায় থাকবে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো। হরমুজ প্রণালী ইরান ছাড়া সবার জন্য উন্মুক্ত দাবি করে 20% টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের কথাও জানান তিনি। এদিকে বুধবারও ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে ইরানে অন্তত 7 সেনা নিহত হয়েছে। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে বাহরাইনের মার্কিন 5ম নৌঘাঁটির কমান্ড ও কন্ট্রোল সেন্টার, জর্ডানে যুদ্ধ বিমান ও ড্রোনের হ্যাঙ্গার আর কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে টানা 2 শিরোপা থেকে এক ধাপ দূরে মেসিরা। রাজধানীতে ভক্তদের উল্লাস। জুলাই শহীদ দিবস আজ। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রক্তগঙ্গার সূচনার দিন। ছেলে হত্যার বিচারের রায় কার্যকর চান আবু সাইদের বাবা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, প্রধানমন্ত্রীর বাণী। সংসদের সমাপনী অধিবেশনে বললেন, সই করা জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে দায়বদ্ধ সরকার এবং আত্মসমর্পণের সুযোগ নেই। দেশে ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি নাহিদ ইসলামের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।